নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সৌমেন স্যার ভগবতী মডেল স্কুলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আজকের আমরা নতুন শিক্ষাবর্ষের নীতি অনুসারে একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর ভূগোল বিষয়ের প্রথম পরীক্ষার প্রস্তুতি করব এবং সেই জন্য ইউনিট 1 থেকে আমরা দেখো ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যেখান থেকে তোমাদের ছোট প্রশ্ন শর্ট প্রশ্নগুলোকে পড়তে হবে পরীক্ষার জন্য, যেগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে পড়ব। এখানে এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে ইউনিট 1-এর মধ্যে দেখো রয়েছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। এই জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিনের পার্ট থেকে আমরা আজকের প্রথমে পড়ব। তো এখানটাতে এই যে পার্টগুলো রয়েছে, প্রথমে দেখো এখানটাতে এই যে পার্টটা লিখেছি, এখানটাতে এইটাই পড়ানো হবে। ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোলের প্রাথমিক বা মৌলিক ধারণা। তার মধ্যে শুধুমাত্র আমরা দুটো জিনিস জানব, যেখানে শাস্ত্ররূপে ভূগোলের সংজ্ঞা এবং তার প্রকৃতি সম্পর্কে জানব। পরবর্তী ক্লাসে বা যখন আমরা পরবর্তী ভিডিওতে আসব তখন সেখানটায় পরবর্তী নেক্সট আমরা ভিডিওগুলো দিতে থাকবো পরপর। এই পুরো ভিডিওতে যেগুলো সমস্যা হবে পড়ানো বিষয়ে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো প্রথমে আসি যে জিওগ্রাফি বা ভূগোল, এই ভূগোল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। এখন ভূগোল শব্দের ব্যুৎপত্তি মানে কি, তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, এই ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে জানতে হবে ভূগোলের জন্ম হয়েছে কিভাবে। এখন ভূগোলের জন্ম হয়েছে গ্রিক শব্দ দুখানা শব্দের সমন্বয়ে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফোস। এই দুটো গ্রিক শব্দের সমন্বয়ে মানে জিও প্লাস গ্রাফোস, এই দুটো শব্দের সমন্বয়ে জিওগ্রাফি কথাটির উৎপত্তি হয়েছে। এখন এই জিও শব্দের অর্থ হলো পৃথিবী এবং গ্রাফোস কথার অর্থ হচ্ছে বর্ণনা করা, অর্থাৎ জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে কি পৃথিবীর বর্ণনা করা, অর্থাৎ পৃথিবীর বর্ণনা করা বা পৃথিবীর বিবরণ করা হচ্ছে জিওগ্রাফি শব্দের অর্থ। এবারে দেখো এই যে জিওগ্রাফির উৎপত্তি, জিওগ্রাফি বিষয়টার উৎপত্তি বা সেই ধারণাটার উৎপত্তি একদিনে হয়নি। যীশুখ্রিস্ট জন্মায়নি, যীশুখ্রিস্টের জন্মের 234 বছর আগে, অর্থাৎ খ্রিস্ট পূর্বাব্দ 234 বছর আগে। খুব সুন্দর একটা নাম্বার, দেখবে মনে রাখতে সুবিধা হয়, 234 234 বছর আগে জিওগ্রাফির এই ধারণাটি প্রথম দিয়েছিল এরাটোস্থেনিস। তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থ নাম কি জিওগ্রাফিকা। অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 234 বছর আগে প্রথম এরাটোস্থেনিস, গ্রিক পণ্ডিত, ইনি হচ্ছে গ্রিক দেশের মানুষ, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস তার রচিত গ্রন্থ জিওগ্রাফিকায় প্রথম জিওগ্রাফি শব্দটির কথা ব্যবহার করেছেন। তো ইনি প্রথম ভূগোলের উৎপত্তি করেছিল বলে এনাকে বলা হয় ফাদার অব জিওগ্রাফি বা ভূগোলের জনক। মনে রাখবে এই প্রশ্নটা পরীক্ষায় আসে, তাহলে কি বললাম এখানটাতে, ভূগোলের জনক বা এনাকে কি বলা হয়, ফাদার অফ জিওগ্রাফি, অর্থাৎ কি ভূগোলের জনক বলা হয়। এনার রচিত গ্রন্থ শর্ট কোশ্চেনের জন্য পরীক্ষায় পড়ে জিওগ্রাফিকা। কত সালে তিনি ব্যবহার করেন, যীশুখ্রিস্টের জন্মে 234 বছর আগে। এই যে এখানে দেখো ইনি কি করেছিলেন, জিওগ্রাফি শব্দটির অর্থ জিওগ্রাফি প্রথম কথাটিকে ব্যবহার করেছিলেন। কিন্তু খেয়াল করো এই যে জিওগ্রাফি শব্দটার বাংলা প্রতিশব্দ আমরা ব্যবহার করছি ভূগোল, এই ভূগোল শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন যে বরাহমির নামে একজন ভারতীয় দার্শনিক, বা এনাকে বলা হয় জ্যোতির্বিদ। ইনি একজন বিখ্যাত জ্যোতির্বিদ। এই বরাহমির সর্বপ্রথম তার সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থ, এই সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থে ভূগোল কথাটিকে প্রথম ব্যবহার করেছিল। এখন একটা জিনিস জানিয়ে রাখি, ভূগোল আর জিওগ্রাফি দুটো কথা কিন্তু অলমোস্ট সেম বা এক, কিন্তু দুটো সেম নয়। যেমন জিওগ্রাফি কথার অর্থ হচ্ছে পৃথিবীর বিবরণ বা পৃথিবীর বর্ণনা, আবার ভূগোল কথার অর্থ হচ্ছে কি ভূ প্লাস গোল। ভূ মানে হচ্ছে পৃথিবী, এই যে ভূ কথার অর্থ হলো পৃথিবী বা আর্থ, আর গোল কথার অর্থ হচ্ছে কি গোলাকৃতি, গোলাকৃতি। অর্থাৎ ভূগোল কথার অর্থ কি দাঁড়ালো, গোলাকার, গোলাকার পৃথিবী, গোলাকার
পৃথিবী, অর্থাৎ গোলাকার পৃথিবীর কথা ভূগোল, অর্থাৎ ভূগোল কথার অর্থকে ব্যাখ্যা করলে গোলাকার পৃথিবী পাওয়া যায়, আর জিওগ্রাফি কথাটিকে ব্যাখ্যা করলে দেখা পাওয়া যায় পৃথিবীর বর্ণনা। দুটো অলমোস্ট সেম বা একই, ওই জন্য কি জিওগ্রাফির প্রতিশব্দ মানে জিওগ্রাফির বাংলা হচ্ছে তোমার রূপ ভূগোল ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি জিওগ্রাফি আর ভূগোল কিন্তু একেবারে আক্ষরিক অর্থে খুব একটা ওদের মধ্যে মিল নেই, কিন্তু দুটোকে একে অপরের প্রতিপূরক ধরা হয়। যাই হোক, তো আমরা ওই কনফিউশনে যাব না, দ্বন্দ্বে যাব না, যখন পরবর্তীকালে ভূগোল নিয়ে ডিটেলসে কেউ পড়াশোনা করবে তো আমরা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে চলে আসি, বলছে প্রাচীন ভারতে বরাহমির তার সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থে প্রথম ভূগোল কথাটিকে ব্যবহার করেন। এই যে প্রাচীনকালে ভারতের যে মহাকাশ বিজ্ঞান ছিল আর জ্যোতিষশাস্ত্র ছিল, এখানটাতে সবথেকে বেশি ভূগোল কথাটিকে মানে বেশি ব্যবহার করা হতো, তাদের সাথে আলোচনা করা হতো। প্রাচীন ভারতের এই যে বিষয়গুলো রয়েছে, এই মহাকাশ বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র, এই দুটো বিষয়কে কেন্দ্র করে কি না আমাদের ভূগোল শাস্ত্রের অবস্থান লক্ষ্য করা যেত। প্রাচীনকালে এই যে পৃথিবী, এই আমরা যেখানে বসবাস করি, এই পৃথিবীকে বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হতো এবং মনে করা হতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 9টি গ্রহ রয়েছে। সেই 9টি গ্রহ কি কি? সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। যারা একটু অ্যাস্ট্রোলজি বা হচ্ছে জ্যোতিষবিজ্ঞানে বিশ্বাসী তারা দেখবে এইগুলোকে তারা হচ্ছে গ্রহরূপে হচ্ছে তারা অবগণিত করে, এখনও স্টিল নাও ডে, আজ দিন পর্যন্ত তারা হচ্ছে তারা গণনা করে। তো প্রাচীনকালে ভূগোল বলতে এই জিনিসগুলোকেই বোঝানো হতো এবং প্রাচীনকালে ভারতবর্ষে বিশেষ করে ভূগোল ওই জ্যোতিষবিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করেই অবস্থান ছিল। এই যে ভূগোল শব্দটা আমরা পড়লাম, এর উৎপত্তি, এই ভূগোলের বেশ কিছু সামগ্রিক সংজ্ঞা, অর্থাৎ ভূগোল সম্পর্কে মানে কোন ভৌগোলিক কেমনভাবে কোন দৃষ্টিকোণ দিয়ে তারা দেখেছে তাদের কিছু সংজ্ঞা আমরা দেখে নেব। দেখো, প্রথম এরাটোস্থেনিস চলে আসি। এরাটোস্থেনিস ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা করা হলো ভূগোল, অর্থাৎ ভূগোল হচ্ছে সেই বিষয় যেখানে মানুষের বাসভূমি বা যেখানটাতে মানুষ আছে সেই বিষয় সম্পর্কে ব্যাখ্যা করা বা পৃথিবীর ওই সমস্ত বিষয় নিয়ে এক্সপ্লানেশন করা। যা এরপরে দেখো আলেকজান্ডার ভন হামবোল্ট। এই আলেকজান্ডার ভন হামবোল্ট হচ্ছে আধুনিক ভূগোলের জনক বলা হয়। আলেকজান্ডার ভন হামবোল্ট আর কার্ল রিটারকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। তার আগে দেখো এরাটোস্থেনিস, এই এরাটোস্থেনিসকে বলা হয় ভূগোলের জনক বা প্রাচীন ভূগোলের জনক, কিন্তু যখন কথাটা চলে আসবে আধুনিক ভূগোলের জনক তখন চলে আসবে দুজনের নাম, এক হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার, দুজনকেই একসাথে বলা হয়। দেখো এই হামবোল্ট কি বলছে, ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান এবং বিজ্ঞানে যা পাওয়া যায় তা সমীক্ষা বা বর্ণনা করা। এই যে আলেকজান্ডার ভন হামবোল্ট, এনার সংজ্ঞা কি বলছে, বলছে ভূগোল হচ্ছে প্রকৃতি সম্পর্কিত এমন একটা বিজ্ঞান যেখানটায় কি করা হয়, পৃথিবীতে যা পাওয়া যায় সেই সম্পর্কে সমীক্ষা করে এবং সেই সম্পর্কে বর্ণনা করে। অন্যদিকে কার্ল রিটার ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে ভূগোল হচ্ছে এমন একটি বিষয় যেখানটায় পৃথিবীর যাবতীয় বৈশিষ্ট্য, ঘটনা এবং সমস্ত কিছু বিষয় নিয়ে এক্সপ্লেন করা হয়, আলোচনা করা হয়। আবার দেখো ইমানুয়েল কান্ট ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে তারা একটু আলাদা করে তিনি ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে কি বলছেন, যে ভূগোল হচ্ছে পৃথিবী সম্পর্কিত সেই ধরনের জ্ঞান যেখানে কাল বা দেশকে চিহ্নিতকরণ করা হয়। এখানে কাল বলতে কি বোঝায়, এখানে যে এই কথাটা রয়েছে কাল, কাল বলতে টাইম বা সময়কে বোঝানো হয়েছে, আর দেশ বলতে স্পেস কথাটাকে ব্যবহার করা হয়। এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখানটাতে এই স্পেস কথাটিকে ব্যবহার করেছেন এখানটাতে। তাহলে দেখো ইমানুয়েল কান্ট কি বলছেন, ইমানুয়েল কান্ট বলছে ভূগোল হলো পৃথিবী সম্পর্কিত জ্ঞান যেখানটাতে কাল এবং দেশকে চিহ্নিতকরণ করা হয়। অন্যদিকে একজন বিখ্যাত ঐতিহাসিক ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে একটু ইন্টারেস্টিং একটা কথা বলেন, কে, হেরোডোটাস। হেরোডোটাস ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস কথা বলেন, বলছে অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড। অল হিস্ট্রি মানে কি, সমস্ত ইতিহাস, মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি, ভৌগোলিকভাবে ব্যাখ্যা করা উচিত, আলোচনা করা উচিত বা ভৌগোলিক দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত। অ্যান্ড অল জিওগ্রাফি, সমস্ত ভূগোল, মাস্ট বি ট্রিটেড হিস্টোরিক্যালি,
মানে অবশ্যই তাকে ঐতিহাসিক চোখ দিয়ে দেখা উচিত। তো এই সংজ্ঞাগুলো মোটামুটি তোমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পড়ে নেবে। এখানে একটা প্রশ্ন আসে যে কোন ভৌগোলিক ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে পৃথিবীর বর্ণনাকে অধিক গুরুত্ব দিয়েছেন? উত্তর হবে এরাটোস্থেনিস। এই জন্য এইটা পরীক্ষাতে আসে। এখন এরাটোস্থেনিস সম্পর্কে আরও জানবো। ইনি একজন মানে আমাদের ভৌগোলিকদের কাছে বা জিওগ্রাফি স্টুডেন্টের কাছে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ওনার সম্পর্কে আরও তথ্য জানবো, কিন্তু তার আগে ভূগোলের সংজ্ঞা জেনে নিয়েছি। এবারে জানবো ভূগোলের প্রকৃতি বা ভূগোলের কি কি বৈশিষ্ট্য রয়েছে। এই ভূগোলের প্রকৃতিগুলোকে জানতে গেলে ভূগোলের প্রধান 5টা বিষয়কে আমাকে একটুকুনি আলোচনা করতে হবে, 5টা বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথম কি বলছে? সংশ্লেষণ ও বিশ্লেষণধর্মী ভূগোল। 2 নম্বর কি বলছে? ভূগোল হলো বিজ্ঞানধর্মী বা বৈজ্ঞানিক প্রকৃতির। 3 নম্বর কি? এখানে প্রায়োগিক ক্ষেত্র রয়েছে বা প্রয়োগ করা যায়। 4 নম্বর ক্ষেত্র কি বলছে? যে ক্ষেত্র বিষয়ক এবং গতিশীল প্রকৃতির। এবং 5 নম্বর বলছে ভূগোল হলো অসীম তথ্যের ভাণ্ডার। প্রথমে দেখো বলছে 1 নম্বর, প্রথমে কি বলছে আমি এক একটা লিখছি এবং সেই সম্পর্কে ব্যাখ্যা করছি, একটু খেয়াল করার চেষ্টা করো। বলছে সংশ্লেষণ ও বিশ্লেষণ ধর্মী। সংশ্লেষণ ও বিশ্লেষণ ধর্মী, অর্থাৎ ভূগোলে সমস্ত বিষয়বস্তুগুলোকে সংশ্লেষ করা হয়। সংশ্লেষ করা মানে ছোট ছোট খণ্ডে ভাগ করা হয়। এবং বিশ্লেষণ ধর্মী মানে কি? তাকে এক্সপ্লেন করা হয় বা ব্যাখ্যা করা হয়। ভূগোলের বিভিন্ন শাখা, যেমন প্রাকৃতিক ভূগোলের শাখা হতে পারে, প্রাকৃতিক হতে পারে, সামাজিক হতে পারে বা অর্থনৈতিক। বিভিন্ন ধরনের বিষয়বস্তু, প্রাকৃতিক হতে পারে, সামাজিক হতে পারে এবং অর্থনৈতিক বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলোকে ভূগোলে যখন আলোচনা করা হয় তাকে ছোট ছোট ক্ষেত্রে ভেঙে নেওয়া হয় এবং সেই ছোট ক্ষেত্রগুলোকে ভেঙে সেখান থেকে আলোচনা করা হয়, তাকে ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয় এবং সমস্যাকে সমাধান করার চেষ্টা করা হয়। 2 নম্বর প্রকৃতি হচ্ছে কি? বিজ্ঞানধর্মী সায়েন্টিফিক, অর্থাৎ ভূগোল হচ্ছে বিজ্ঞানধর্মী প্রকৃতির। ভূগোল পঠন পাঠনের মধ্যে বিজ্ঞানকে চেনা যায়। তোমরা অনেকে জানবে হয়তো যে কেবলমাত্র আর্টসের ক্ষেত্রে যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে ভূগোল পড়লে দেখবে ভূগোলে কিন্তু বিএসসি ডিগ্রি দেয় গ্র্যাজুয়েশনে। তো এখানে দেখো কি বলছে? ভূগোল হলো বিজ্ঞানধর্মী বা বিজ্ঞান প্রকৃতির। কেন? বিজ্ঞানের 3টি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? বিজ্ঞান প্রথমে কি করে? পরীক্ষা করে, তারপরে কি করে? পর্যবেক্ষণ করে, তারপরে কি করে? সিদ্ধান্তে উপনীত হয়। ভূগোলও কি করে? এই 3টে জিনিসের মধ্য দিয়ে যায়, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। ধরে নাও কোনো একটা স্থানে নদীর বাঁধের ক্ষয় ঘটছে। ক্ষয় ঘটছে মানে কি? সমুদ্রের তরঙ্গের আঘাত, বারবার সমুদ্র তরঙ্গ সেই নদীর পাড়ে আঘাত করছে, ধীরে ধীরে সেই স্থানে ক্ষয় হচ্ছে। একজন ভৌগোলিক কি করে? সেই স্থানে পরীক্ষা করে কতটা ক্ষয় ঘটছে, ধীরে ধীরে কতটা, কেন ক্ষয় ঘটছে তার কারণ খোঁজার চেষ্টা করে এবং সেই স্থানে ভালো করে পর্যবেক্ষণ করে এবং একটি সম্ভাব্য সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত? সম্ভাব্য সিদ্ধান্ত কি করে? সে প্রদান করে। ওই জন্য ভূগোলকে বিজ্ঞানধর্মী প্রকৃতির বলা হয়। এছাড়াও ভূগোল পঠন পাঠনের মাধ্যমে কার্যকারণ সম্পর্ককে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। এখানে ব্যাখ্যা ও বিশ্লেষণকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। ওই জন্য ভূগোলকে বিজ্ঞানধর্মী প্রকৃতির বলা হয়। 3 নম্বর দেখো বলা হচ্ছে 3 নম্বর প্রকৃতি প্রায়োগিক প্রকৃতির। ভূগোলের অন্যতম প্রকৃতি হচ্ছে প্রায়োগিক মানে হচ্ছে একে প্রয়োগ করা যায়। ভূগোল পঠন পাঠন শুধুমাত্র পুঁথিগত বা পুঁথিবিদ্যার মধ্যে বইতে পড়লাম বা বই থেকে সেখান থেকে জানলাম তেমন কিছু নয়। ভূগোল পঠন পাঠনের মধ্যে দিয়েও কোনো ব্যক্তি যে বিষয়টা পড়ছে সেই বিষয়টিকে তাকে হাতে নাতে কাজ করতে হয়।
যেমন ভূগোলের ক্ষেত্রে ট্যুর বা হচ্ছে তোমার ভ্রমণের একটা ব্যবস্থা রয়েছে, যেখানে কোনো স্টুডেন্ট যেটা পড়াশোনা করছে সেই জিনিসটাকে দেখলো, পাহাড়ি অঞ্চলে ক্ষয়কার্যের ফলে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হচ্ছে সেখানে সে যেমন দেখছে। নদীতে হচ্ছে তোমার নদীর সঞ্চয় কার্যের ফলে সমভূমি অঞ্চলে সেখানে কেমন ভূমিরূপ হচ্ছে সেটা সে পর্যবেক্ষণ করে। ঠিক তেমনি সে পুঁথিগত বিদ্যার সাথে সাথে যে বিদ্যাটাকে সে হাতে নাতে শিখতে পারে অর্থাৎ প্র্যাকটিক্যাল, সেই জিনিসেরও কিন্তু ভূগোলের ক্ষেত্রে প্রয়োগ লক্ষ্য করা যায়। ওই জন্য ভূগোলের অন্যতম প্রকৃতি হচ্ছে কি প্রায়োগিক প্রকৃতির। 4 নম্বর দেখো, আমি লিখছি না এখানটাতে, এখানে দেখে নাও। 4 নম্বর কি বলছে, ক্ষেত্র বিষয়ক এবং গতিশীল। ক্ষেত্র বিষয়ক বলতে কি, ভূগোল পঠন পাঠন করলে কোনো স্থানে কি লক্ষ্য করা যায়, একটা নির্দিষ্ট ক্ষেত্রে গিয়ে সেখানটাতে আমাদের কেমন ধরনের কি ক্রিয়াকলাপ ঘটছে, কেন ঘটছে, কোনো কার্যকারণ সম্পর্ক প্রভৃতিকে লক্ষ্য করা যায় এবং তার সাথে তার ধারণাকে গতিশীল বলা হয়। ভূগোলের ধারণা কখনো একটি বিষয়ের প্রতি স্থিতিশীল থাকে না, সেটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। ওই জন্য ভূগোলকে গতিশীল একটি বিষয়ের সাথে তুলনা করা হয়। পরবর্তী দেখো, এখানটাতে পরবর্তী প্রকৃতি বলা রয়েছে অসীম তথ্য ভাণ্ডার। অর্থাৎ ভূগোল কথাটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা দেওয়া, অর্থাৎ পৃথিবীর বর্ণনা কোনো একটি ছোট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। ভূগোল হচ্ছে ওই জন্য অনেক তথ্য ভাণ্ডার বা অনেক তথ্যের সমৃদ্ধ একটা স্থান। ওই জন্যে এখানে ভূগোল পঠন পাঠনের মাধ্যমে কোনো ব্যক্তি যেমন সায়েন্স বা বিজ্ঞানের বিভিন্ন শাখা বিভাগগুলো সম্পর্কে ধারণা পায়, ঠিক তেমনি সাহিত্য, বিজ্ঞান, কলা, বিভিন্ন ধরনের তথ্যগুলো সম্পর্কে ধারণা পায়, তার সাথে পৃথিবীর সামগ্রিক একটা ধারণা পেয়ে থাকে। এবারে চলে আসব, যতটুকু পড়েছি তার মধ্যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এবং আমি তোমাদের কথা দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের এমসিকিউ হিসেবে পরীক্ষায় প্রশ্ন পড়ে যাবে। ওই জন্য যেগুলো বলছি সেগুলোকেই শুধু পড়ে পরীক্ষাতে চলে যাবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ এখান থেকে কমন মাস্ট কমন পেয়ে যাবে। প্রথমে দেখো প্রশ্ন, প্রথম কি প্রশ্ন রয়েছে না, প্রথমে যে দেখো 1888 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল পাঠ শুরু হয়। এটা জাস্ট তোমরা নলেজের জন্য পড়ে রাখবে, নিজের জ্ঞানের জন্য। ঠিক তারপরে দেখো 1899 সালে এশিয়া তথা ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল বিভাগ চালু হয়। মনে রাখবে, বলছে ভূগোল বিভাগ মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট প্রথম চালু হয়েছিল কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এশিয়া তথা ভারতবর্ষে প্রথম। এবং 1927 সালে এশিয়া তথা ভারতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়। খেয়াল করো এখানটাতে, এখানেও বলা রয়েছে এশিয়া তথা ভারতে অক্সফোর্ডে ভূগোল বিভাগ চালু হয়, মানে কোনো একটা বিভাগ ডিপার্টমেন্ট চালু হয়েছিল, কিন্তু তখন ভূগোলটাকে নিয়ে অত চর্চা হয়নি। পরবর্তীতে 1927 কি হয়, ভূগোল চর্চা শুরু হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এবারে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে মাস্ট আসবে। আমি স্টার দিয়ে রাখলাম, এই জায়গা থেকে একটা আসবে। কি দেখো, ফাদার অফ জিওগ্রাফি, অনলি যদি পরীক্ষাতে আসে ফাদার অফ জিওগ্রাফি বা ভূগোলের জনক, শুধু যদি কথাটাকে উল্লেখ করে ভূগোলের জনক কে, উত্তর এরাটোস্থেনিস। জিওগ্রাফিকা গ্রন্থের লেখক কে, উত্তর কে, এরাটোস্থেনিস। যদি প্রথম বলে জিওগ্রাফি কথাটি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন, উত্তর হচ্ছে এরাটোস্থেনিস। কত সালে? যীশু খ্রিস্টের জন্মে 234 বছর আগে। এই এরাটোস্থেনিসই আবার কি করেন, প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিল। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বিতীয় দেখো এখানটাতে পৃথিবীর আয়তনের প্রথম ধারণাও তিনি প্রদান করেন, আর নিরক্ষরেখার দৈর্ঘ্য পরিমাপ করেন। মানে বুঝতে পারছো একজন ব্যক্তি কতগুলো কাজ করেছে। দেখো এরাটোস্থেনিস তাহলে কতগুলো, যদি এই প্রশ্নের মানে কতগুলো হচ্ছে এখানে প্রশ্ন আসলে তার উত্তর এরাটোস্থেনিস। দেখো কি বলছে, ফাদার অফ জিওগ্রাফি, বা শুধু যদি পরীক্ষায় আসে ভূগোলের জনককে, এরাটোস্থেনিস। জিওগ্রাফিকা গ্রন্থের লেখকও তিনি, জিওগ্রাফি শব্দটিও তিনি প্রথম ব্যবহার করেন। তিনিই আবার প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তিনিই আবার কি করেছিলেন, পৃথিবীর আয়তনের প্রথম ধারণা দিয়েছিলেন। এই ভদ্রলোকই আবার নিরক্ষরেখার দৈর্ঘ্য প্রথম পরিমাপ করেছিলেন। দেখো পরবর্তী এখানটাতে যে প্রশ্ন, সেটা হচ্ছে ভূগোল শব্দটি, ভূগোল যেটা আমরা
জিওগ্রাফি নয়, বাংলায় ব্যবহার করছি ভূগোল শব্দ। এই ভূগোল শব্দটি প্রথম মানে কোথায় পাওয়া গেছিল না সূর্য সিদ্ধান্ত নামক একটা গ্রন্থে প্রথম ভূগোল কথাটি পাওয়া গেছিল। কার লেখা না সেটা হচ্ছে কি বরাহমিরের লেখা। তাহলে দেখো এখান থেকে দুটো প্রশ্ন পাওয়া গেল পরীক্ষার জন্য। ভূগোল শব্দটি কোন গ্রন্থে পাওয়া গেছিল? সূর্য সিদ্ধান্তে। ভূগোল শব্দটি বাংলায় প্রথম কে ব্যবহার করেছিল? বরাহমির। উল্টো করে বলছি, দেখো বরাহমির রচিত সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ভূগোল কথাটি প্রথম ব্যবহার হয়েছিল। হলো, নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো এই প্রশ্নটা থেকে আমার মন বলছে একটা পরীক্ষায় আসবে এইখানটাতে। খেয়াল করো, ফাদার অফ জিওগ্রাফি, এখানে কি লেখা আছে? ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। মডার্ন মানে কি? আধুনিক। আমরা সবাই আধুনিক, তাই তো? এখানে দেখো বলছে ফাদার অফ জিওগ্রাফি, আধুনিক ভূগোলের জনক। এখানে যদি বলে ফাদার অফ জিওগ্রাফি তাহলে কি উত্তর হবে? এরাটোস্থেনিস। উত্তরটা এখানে পাল্টে যাবে, যদি বলে ফাদার অফ মডার্ন জিওগ্রাফি উত্তর হবে কি? হামবোল্ট এবং রিটার। দুজন ব্যক্তিকেই বলা হয়। কেননা কিছু কিছু মানুষ মনে করেন, কিছু ভৌগোলিকেরা মনে করেন আধুনিক ভূগোলের জনক বলা হয় হামবোল্টকে, আবার কিছু জন মনে করেন আধুনিক ভূগোলের জনক বলা হয় রিটারকে। ওই জন্য পরীক্ষায় যেটাই আসুক না কেন সেটাতেই টিক মেরে দিলে তুমি নাম্বার পেয়ে যাবে। এবং এই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কোটি টাকার প্রশ্ন। ধরে নাও যারা কম পড়াশোনা করো এই একটাই প্রশ্ন পড়ে চলে যাবে পরীক্ষায়, এটাতেই পড়ে যাবে। দেখো নেক্সট এখানটাতে পরের দেখো, মাদার অফ অল ডিসিপ্লিন মানে সমগ্র বিষয়ের জননী। ভূগোলকে সমগ্র বিষয়ের জননী বলে উল্লেখ করেছিল এই হামবোল্ট এবং রিটার। হলো, তাহলে দেখো হামবোল্ট ও রিটারকে একত্রে কি বলা হচ্ছে? ফাদার অফ মডার্ন জিওগ্রাফি বা আধুনিক ভূগোলের জনক। আবার এনারা দুজনই আবার কি না ভূগোলকে সমস্ত বিষয়ের জননী বা মা বলে আলোচনা করেছিলেন। এরপরে নেক্সট কোশ্চেন চলে আসি। দেখো রিটার রচিত একটা গ্রন্থ হচ্ছে আর্টকুন্ড। এই আর্টকুন্ড গ্রন্থের রচয়িতাকে রিটার, পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হামবোল্ট রচিত গ্রন্থের নাম হচ্ছে কসমস। এই প্রশ্নটাও খুব পরীক্ষাতে আসে। কসমস গ্রন্থটির রচয়িতাকে হামবোল্ট। তিনি আবার কসমোগ্রাফি কথাটি বা শব্দটিকে প্রথম ব্যবহার করেছিলেন। লাস্ট কোশ্চেন, প্রথম স্কেল অনুসারে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিল কে? অ্যানাক্সিমেন্ডার। যারা একটু ভূগোলের নিয়ে ভর্তি হয়ে গেছো কিন্তু আমার মতো একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করো, তাদেরকে জন্য কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো পড়লেই পরীক্ষায় পড়ে যাবে। মানে ছোট করে সাজেশন করেছি, তার মধ্যেও আবার সাজেশন করছি। প্রথম প্রশ্ন, ফাদার অফ জিওগ্রাফি, এইটা খুব ভূগোলের জনক এই টার্মটা, জিওগ্রাফি শব্দটি এই টার্মটা, পৃথিবীর পরিধি এই জ্যামটা এখানটায়, এইটা ভালো করে পড়বে। এরাটোস্থেনিস, এই পার্টটা খুব ভালো করে পড়বে। দ্বিতীয় পার্ট দেখো, এই ফাদার অফ মডার্ন জিওগ্রাফি বা হচ্ছে মাদার অফ অল ডিসিপ্লিন, এইগুলো হচ্ছে তোমার কে? হামবোল্ট। এই পার্টটাকে ভালো করে পড়বে এবং এই দুটো গ্রন্থকে ভালো করে পড়বে। তার সাথে প্রথমকে মানচিত্র স্কেল। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা প্রশ্নে পড়লে তুমি একটা বা দুটো প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যেতে পারো এখান থেকে, বা পেয়ে যাবে এখানটা থেকে। আজকের আমাদের বিষয় এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সবাই কি করবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আমরা তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করতে আরও উৎসাহী পাবো, এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে।